বিএনপি সবচেয়ে বিরোধিতা করছে পিআর পদ্ধতি। আওয়ামী লীগ এবং বিএনপির মতো সংগঠনগুলো যারা চায় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে, তারা একা দেশ শাসন করবে এবং একাই সব কিছু নিয়ন্ত্রণ করবে, পার্লামেন্ট তাদের দখলে থাকবে, রাষ্ট্রের সকল কিছু তাদের দখলে থাকবে। তারা আসলে কোনো রাজনৈতিক দলের নতুন কোনো রাজনৈতিক দলের বিকাশ হোক, তারা এটা চায় না। তারা আসলে এই পিআর পদ্ধতিটা শুরু থেকেই বিরোধিতা করে আসছে। বাংলাদেশে বর্তমানে নির্বাচন ব্যবস্থা নিয়ে জোরালোভাবে আলোচনা হচ্ছে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের গত 28শে জুনের মহাসমাবেশের পর থেকে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। জনগণের মধ্যে, রাজনৈতিক অঙ্গনে, মিডিয়া পাড়ায় সর্বত্র এখন একটা বড় আলোচনার বিষয় হলো পিআর। পিআর মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির নির্বাচন। এক কথা বলা চলে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি। আসলে অনেকেই মনে করছে যে এটা মনে হয় এবার নতুন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দাবি উঠিয়েছে। বিষয়টা সঠিক নয়, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও অনেক আগে থেকে এই পিআর পদ্ধতি নির্বাচন দাবি করে আসছে। বিশেষ করে 2008 সালে যখন এই সেনা সমর্থিত মাইনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ক্ষমতা গ্রহণ করেছিল, ওয়ান লিভের মধ্য দিয়ে 2007 সালে ক্ষমতা গ্রহণের পর 2008 সালে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছিল। সেই সংলাপে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে আগামীর বাংলাদেশ যাতে সঠিকভাবে পরিচালিত হয়, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং একটি কার্যকর পার্লামেন্ট গঠিত হয়, এজন্যে তখন লিখিতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছিল। তখন যদি এই বিষয়ে পজিটিভ সিদ্ধান্ত হতো, 2008 সালে যদি পিআর পদ্ধতি অনুসরণ করা হতো, ইমপ্লিমেন্ট করা হতো, 2008 সালের নির্বাচন যদি পিআর পদ্ধতিতে হতো, তাহলে আওয়ামী লীগের মতো একটি দল তারা ফেসিবাদী হওয়ার সুযোগ পেত না এবং পার্লামেন্ট ইনব্যালেন্স হতো না, বরং তখন একটি ব্যালেন্সিভ পার্লামেন্ট হতো। সেখানে সরকারি দল বিরোধী দলের মধ্যে এককভাবে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনো সুযোগ ছিল না এবং তারা এককভাবে সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার তাদের সুযোগ হতো না। এই পিআর পদ্ধতির নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন নয়, আর ইসলামী আন্দোলন বাংলাদেশই সর্বপ্রথম পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছে বিষয়টা এমনও নয়। এর আগেও কিন্তু পিআর পদ্ধতির আলোচনা হয়েছে, যদিও জোরালোভাবে মাঠে এই দাবিটা ছিল না। জোরালোভাবে এই দাবিটা মাঠে নিয়ে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু 2005 সালে বাংলাদেশ জামাতে ইসলামীর তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম সাহেব এই পিআর পদ্ধতির ব্যাপারে বই লিখেছেন। যেহেতু তারা মাঠে ময়দানে সেভাবে জোরালোভাবে এই আওয়াজটা তারা উচ্চারণ করেন নাই, কিন্তু তারা নীতিগতভাবে পিআর পদ্ধতি আরও আগে থেকেই তারা এর পক্ষে ছিল। তারও আগে সম্ভবত 1998 সালে সিপিবি, এই কমিউনিস্ট পার্টি, তারা এই পিআর পদ্ধতির দাবিটা উঠিয়েছিল। আর বাংলাদেশের বামপন্থী সংগঠনগুলো আরও আগে থেকে পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে এসেছে। তৎকালীন জাতীয় পার্টি এরশাদ সাহেবের নেতৃত্বে তারাও কিন্তু পিআর পদ্ধতির পক্ষে ছিল, পিআর পদ্ধতির দাবি তারাও করেছে। অতএব পিআর পদ্ধতির নির্বাচনের দাবি এটা নতুন কোনো দাবি নয়, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের একার দাবি নয়, বরং বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দলের এই দাবি। হ্যাঁ, যদি যে সমস্ত সংগঠন, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির মতো সংগঠনগুলো যারা চায় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে, তারা একা দেশ শাসন করবে এবং একাই সব কিছু নিয়ন্ত্রণ করবে, পার্লামেন্ট তাদের দখলে থাকবে, রাষ্ট্রের সকল কিছু তাদের দখলে থাকবে, তারা আসলে কোনো রাজনৈতিক দলের নতুন কোনো রাজনৈতিক দলের বিকাশ হোক, তারা এটা চায় না। যে কারণে তারা আসলে এই পিআর পদ্ধতিটা তারা শুরু থেকেই বিরোধিতা করে আসছে এবং এখনও পর্যন্ত আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পর এখন বিএনপি সবচেয়ে বিরোধিতা করছে পিআর পদ্ধতি। এখন পিআর পদ্ধতির ব্যাপারে ইসলামী আন্দোলন সবচেয়ে জোরালো আওয়াজ কেন উঠাচ্ছে? কারণ হলো এখন রাষ্ট্র সংস্কারের সবচাইতে বড় সুযোগ। এই সুযোগ বিগত 54 বছর বাংলাদেশে হয় নাই। বিগত সময়ে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমরা দেখেছি বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। নির্বাচনে পেশিশক্তি ব্যবহার হয়েছে, কালো টাকা ব্যবহার হয়েছে এবং নির্বাচনে অযোগ্য লোক পার্লামেন্টে গিয়েছে, যারা আসলে
নিজেরা বাংলা রিডিং, বাংলা উচ্চারণ ঠিকমতো করতে পারে না, বাংলা দেখে পড়তে পারে না, এমন লোককেও আমরা দেখেছি পার্লামেন্ট মেম্বার হতেই। তো পার্লামেন্ট, জাতীয় পার্লামেন্ট কেন? তারা আইন রচনা করবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। তারা দেশের সমস্যা সমাধানের জন্য নতুন নতুন আইন যারা রচনা করবে, তাদের অবস্থা যে এমন হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। তো পিআর পদ্ধতির নির্বাচনের মধ্য দিয়ে আসলে ফায়দা কি? ফায়দা হলো এখানে যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো যাদের জনসমর্থন আছে, সকলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে হতে পারে। আর সবচাইতে বড় যেই এখানে পিআর পদ্ধতির সুফল, সেটা হলো প্রত্যেকটা ভোটারের ভোট মূল্যায়িত হয়। আরেকটা বিষয় হলো, বর্তমান সিস্টেমের নির্বাচন পদ্ধতিতে হানাহানি হয়, মারামারি হয়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে নির্বাচনের আগে একটা সংঘাত হয় পেশি শক্তির প্রদর্শনী নিয়ে, এবং নির্বাচনের পর আরও একটা সংঘাত হয়। জানেন, যারা পাশ করে তারা, যারা ফেল করছে তাদের উপর চড়াও হয়, বা যারা ভোট দেয় নাই তারা নির্যাতিত হয়। কারণ হলো এখানে ক্যান্ডিডেটদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, পেশি শক্তির একটা প্রদর্শনী থাকে। আর পিআর পদ্ধতিতে এটা হবে, কারণ পিআর পদ্ধতিতে কেউ যেহেতু পরাজিত হবে না, আর কেউ যেহেতু এখানে ক্রেডিট নেওয়ার কোনো বিষয় থাকবে না, বরং প্রত্যেক ভোটার তার প্রতিনিধি পার্লামেন্টে থাকবে। অতএব এলাকা ভিত্তিক কোনো মাস্তান, গুন্ডা, সন্ত্রাসী সে আধিপত্য বিস্তারের সুযোগটা কম থাকে। অতএব আমরা মনে করি এখনই সময় জনগণকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে। পুরাতন রাজনৈতিক দলগুলো বা যারা বিগত দিনে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা এই নতুন কোনো বন্দোবস্ত তারা চাবে না। তারা মনোপলি রাজনীতি করে আসছে দীর্ঘদিন পর্যন্ত, জনগণকে বিভ্রান্ত করেছে, তারা দুর্নীতি লুটপাট করেছে। তারা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায় না, তারা নতুন রাজনীতি চায় না। জনগণ ক্ষমতায়িত হোক এবং ভোটারদের মর্যাদা তারা দিবে না, তারা চাবে যেভাবেই হোক ক্ষমতায় গিয়ে লুটপাট করতে। এবং তারা পেশি শক্তির যে চর্চা চলছিল, সেই চর্চা থেকে বেরিয়ে আসতে চায় না। কালো টাকা তাদের হাতে আছে, এই নির্বাচন আবারও প্রয়োগ করবে।